বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই নেতা আছে, সবাইকে বসে থেকেই বলতে হবে নেতা আছে। বসতে হবে, বসতে হবে। ও সেই এই, নেতা তারেক রহমান, বসতে তারেক হবে, বসতে হবে, রহমানের বেশে বসতে হবে। টুকু একটা সকল মিনিট। বসেন 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 বসেন, সকলেই ধৈর্য সহকারে বসে বক্তব্য শুনবেন। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। টুকু আমার কথা কি শুনতে পাচ্ছেন? টুকু আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালপুর বাসী সহ আজকের এই সভায়, জনসভায় উপস্থিত টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মঞ্চে উপস্থিত আমার প্রিয় নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বহু বছর পরে, বহু বছর পরে আবারও আজ আল্লাহর রহমতে আমার সুযোগ হয়েছে টাঙ্গাইলের এই মাটিতে কথা বলার। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সকলে আমাদের একজন সহকর্মী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে। আজকের এই সমাবেশে উপস্থিত প্রতিটি মানুষের সামনে আমি দাবি রাখছি যে আব্দুস সালাম পিন্টু সহ বিএনপি সহ বিরোধী দল যত নেতাকর্মী যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছে, সকলকে মুক্তি দিতে হবে। সকলের মুক্তি দাবি করছি এই জনসভা থেকে। প্রিয় প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইলের উপর দিয়ে অনেক গিয়েছি আমি। আমি যখন উত্তরাঞ্চলে আমার নিজ এলাকায় যাওয়া আসা করেছি, বহুবার এই টাঙ্গাইলের উপর দিয়ে আমি গিয়েছি। কাজেই টাঙ্গাইলের এই মাটির সাথে আমার একটা নিবিড় একটি সম্পর্ক আছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এত বড় একটি জনসভায় আমাদের নেতারা, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য রেখেছেন। তারা দেশের মানুষের কথা বলেছেন, তারা দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই কম বেশি পত্রপত্রিকায় দেখেছেন, রেডিও টেলিভিশনে শুনেছেন, আপনারা গত কয়েকদিনে দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকে আমরা কতগুলো প্রস্তাবনা রেখেছি জাতির সামনে। বিগত প্রায় 17 বছরের আন্দোলনের ফলে, জনগণের এই আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত 5ই আগস্ট। যেই বিজয়ের মাধ্যমে, জনগণের যেই বিজয়ের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে। এখন আমাদেরকে দেশকে গড়তে হবে। আমরা দেশ এবং দেশের মানুষের সামনে দেশের কিছু মৌলিক বিষয়, দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের আমরা প্রস্তাবনা দিয়েছি। এগুলো আপনারা দেখেছেন, 31 দফা দিয়েছি। তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এরই ভেতর বিভিন্নভাবে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা, এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয়, তার একটি অংশ আমরা অর্জন করেছি। কিন্তু আমাদের যে মূল লক্ষ্য, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, বিগত 17 বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে, যে কারণে, যে জন্য, যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণের, যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন, এমন বহু সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন।
এই যে আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা, যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে, এমন একটি ব্যবস্থা, এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র বা রাজনীতির ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা। জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়, যেই ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে সাথে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে, যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে, আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে, যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি সেই রকম কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যেই সম্ভাবনার কথাগুলো বলতে চাই আপনাদের সামনে, যে সম্ভাবনার কথাগুলো তুলে ধরতে চাই, এখানে উপস্থিত গোপালপুরের মানুষই শুধু নন, এখানে উপস্থিত গোপালপুরের বাইরেও যত মানুষ আছেন, প্রতিটি মানুষ আমার সাথে একমত প্রকাশ করবে। আসুন সংক্ষেপে আপনাদের সামনে সেই সম্ভাবনার কথাগুলো বলি। প্রিয় ভাই বোনেরা, যখনই বাংলাদেশে টাঙ্গাইল জেলার কথা আলোচিত হয়, মানুষের চোখের সামনে দুটো বিষয় ভেসে ওঠে। এক, টাঙ্গাইলের শাড়ি, দুই, টাঙ্গাইলের চমচম। প্রিয় ভাই বোনেরা, গোপালপুরের পাশেই দেলদুয়ার একটি জায়গা আছে, যদিও সেখানে শাড়ি হয়, কিন্তু আমরা এটাও জানি শুধু দেলদুয়ার নয়, গোপালপুরেও বহু জায়গায় বহু ঘরে শাড়ি উৎপাদন বা তৈরি করা হয়। গোপালপুরের এই শাড়ি দেশব্যাপী খ্যাতি রয়েছে, বিখ্যাত। গোপালপুরের বহু মা বোনেরা আছেন যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত। কেউ সুতা রং করেন, কেউ হয়তো সুতা শুকান। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা রঙের দাম, সুতার দাম, এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি, আজকে যদি আমরা এমন একটা সরকার পাই যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে
আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার আমাদের, যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ি উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি দেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারবো, এবং বিদেশে রফতানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আসেন আরেকটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। টাঙ্গাইলের চমচম, বিখ্যাত চমচম। এই যে চমচম, এই চমচম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আজ আমরা যদি এমন একটি সরকার গঠন করতে সক্ষম হই, যে সরকার চেষ্টা করবে, আমরা যখন বাজারে যাই, দোকানপাটে আমরা কি দেখি? সুন্দর সুন্দর টিনের বাক্সের মধ্যে অথবা সুন্দর সুন্দর বক্সের মধ্যে বিদেশি চকলেট পাওয়া যায়। দেখেছেন না আপনারা? বিদেশি চকলেট দোকানে পাওয়া যায়। তাহলে ভাই আমার প্রশ্ন, আজ কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না? যেই উদ্যোগ গ্রহণ করলে এই টাঙ্গাইলের বিখ্যাত যে চমচম, সেই চমচম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম কেন হব না? কেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব না? তাহলে আমাদেরকে এমন একটি সরকার গঠন করতে হবে, যেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করবে, যেই উদ্যোগের ফলে এই টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ি চমচম বিদেশে আমরা রফতানি করব, যার ফলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব, উদ্যোগ গ্রহণ করব এই সম্ভাবনাকে কাজে লাগাতে, যাতে অধিক সংখ্যক বেকার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে করে এই এলাকায় যে সকল বেকার যুবক আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এখন প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলবেন দুধের দাম তো বেশি, কিভাবে চমচম, কিভাবে কি করব, মিষ্টির দাম কমাবেন কি করে? সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই, সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমরা খামারের ব্যবস্থা করতে চাই সেই সরকারের পক্ষ থেকে। জনগণের সেই সরকার যদি গঠিত হয়, যে সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষকে সাহায্য করবে, সহযোগিতা করবে ছোট ছোট গো খামার তৈরি করার জন্য, যাতে করে এই এলাকায় চমচম যারা তৈরি করেন তাদের দুধের সমস্যা যাতে কমে আসে, দুধের দামও যাতে কমে আসে। প্রিয় ভাই বোনেরা, সেই সাথে চিন্তা করুন আমরা আরেকটি সম্ভাবনা, যদি আমরা চমচমের বিদেশে রফতানির ব্যবস্থা করতে পারি, তাহলে তার আগের যে স্তর সেটি হচ্ছে খামার তৈরি করা। তাহলে আমরা একদিকে যেরকম এই শিল্পে বহু মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হব, ঠিক একইভাবে যদি আমরা এই এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে পারি খামার তৈরি করার, যেখানে গরুর দুধ উৎপাদিত হবে, তাহলে আমরা আরো অনেক বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। প্রিয় ভাই বোনেরা, পানির প্রয়োজন। আজকে আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন নদীতে পানির সংকট রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের নোয়াখালী অঞ্চলে বন্যা হয়েছে।
এই এলাকায় যে ছোট ছোট খালগুলো ছিল, ছোট ছোট নদীগুলো ছিল, সেগুলো আজকে প্রায় ভরাট হয়ে গিয়েছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন। সেই সকল মুরব্বীদের পরিষ্কার মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশে খাল খনন শুরু হয়েছিল, এবং সেই খাল খননের মাধ্যমে দেশে কৃষকদের সেচের সময় যে পানির সংকট ছিল, সেই পানির সংকটের সমাধান করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আবার প্রস্তাব রাখতে চাই যে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হলে সেই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব, যার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ যেমন করা সম্ভব হবে, একইভাবে কৃষকদের সেচ সুবিধা দেওয়া যেরকম সম্ভব হবে, একইভাবে আমরা প্রয়োজনীয় পানির সরবরাহ করতে পারবো মানুষের জন্য। সেটি সেই চমচমের জন্যও প্রয়োজন, সেটি আমাদের গো খামারের জন্যও প্রয়োজন, সেটি আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন পানির। সেই পানির সংকট আমরা দূর করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি, বিশেষ করে গোপালপুর এবং ভুয়াপুরের একটি বৈশিষ্ট্য আছে একটি উৎপাদনের ব্যাপারে। কি সেটি? বাংলাদেশের যে সকল অঞ্চলে প্রচুর পাট হয়, সেই সকল অঞ্চলগুলোর মধ্যে গোপালপুর এবং ভুয়াপুর উল্লেখযোগ্য। এখানে বহু মানুষ পাটের সাথে সংযুক্ত, পাট চাষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানি কি অবস্থা এই পাটের। এই পাটের কি অবস্থা আমরা জানি। একসময় এই এলাকার ঝিনাই, ধলেশ্বরী বা বৈরান নদী দিয়ে বড় বড় নৌযানে করে, প্রচুর বড় বড় নৌযানে করে বোঝাই পাট সেই নারায়ণগঞ্জ জেলায় পাঠানো হতো। নারায়ণগঞ্জ জেলায় পাটের বড় বড় মিল ছিল আমরা জানি, কিন্তু আজকে সেই অবস্থাটা নেই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা এই পাট শিল্পকে, এই পাটের উৎপাদনকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে একদিকে যেমন পাট চাষি তারা যেমন পাটের ন্যায্য মূল্য পাবেন, ঠিক একইভাবে এই পাট দিয়ে শুধু টাঙ্গাইল জেলা না, আমরা বাংলাদেশে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হব। আমরা পাট দিয়ে অনেক কিছু তৈরি করতে সক্ষম হব। আমরা পাট দিয়ে আজকে এই যেই পলিথিন, সারা বিশ্বে পরিবেশ নিয়ে যেখানে যুদ্ধ শুরু হয়েছে, পরিবেশকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরও দেখেছেন, সেটি গ্রাম হোক, সেটি উপজেলা হোক, সেটি জেলা শহর হোক, সেটি ঢাকা শহর হোক, টাঙ্গাইল শহর হোক, যে কোনো শহর হোক না কেন, আমরা দেখেছি এই পলিথিনের ব্যাগ যেটি আমরা ব্যবহার করি, এই ব্যাগ ব্যবহারের ফলে কিভাবে পরিবেশে মারাত্মক একটি ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মাটি, বাংলাদেশের কৃষক বহু জায়গায় পাট উৎপাদন করে। এই পাট দিয়ে একসময় বস্তা তৈরি হতো, যা সারা বিশ্বে বাংলাদেশ থেকে সরবরাহ করা হতো। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই পাটের যে সম্ভাবনা আছে, সেই পাটের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, শুধু এই গোপালপুর বা ভুয়াপুর নয়, শুধু এই টাঙ্গাইল জেলা নয়, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের সমস্যা, অনেকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমরা পাট দিয়ে বহু রকমের পণ্য আমরা তৈরি করতে সক্ষম হব। শুধু যে ব্যাগ তৈরি করব আমরা, তা নয়। ব্যাগের বাইরে আমরা বিশ্বে এখন অনেক দেশেই আমরা যেই কাপড় পরিধান করি, পরনের কাপড়, সেই কাপড়ের সুতা পর্যন্ত এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। সেই সুতা আমরা তৈরি করতে সক্ষম হব। আমরা এখানে বিভিন্ন রকম কাগজ তৈরি করতে সক্ষম হব। আমরা ছাত্রদের পড়ালেখার জন্যই যেই খাতা কলম বই তৈরি করা হয়, আমরা পত্র পত্রিকা যেই কাগজে পড়ি, সেই সকল কাগজ আমরা তৈরি করতে সক্ষম হব। আমরা পাট দিয়ে আসবাবপত্র পর্যন্ত তৈরি করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এটি একটি বিশাল সম্ভাবনা বাংলাদেশের মানুষের সামনে। আসুন এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে যদি লাগাই, কাজে যদি আমরা এটিকে লাগাতে পারি,
আমরা যেই আমরা দেশের মানুষের ভাগ্যের যেই পরিবর্তন করতে চাই, ধীরে ধীরে আমরা সেই পরিবর্তন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এবার আপনাদের সামনে আমি আরেকটি সম্ভাবনার কথা বলতে চাই। আপনাদের পাশেই একটি উপজেলা বা থানা আছে, মধুপুর নাম। চিনেন আপনারা? এখানে নিশ্চয়ই মধুপুরের বহু মানুষও আজ উপস্থিত হয়েছেন এই সভায়। মধুপুরেরও কিন্তু একটি একটি ফসল আছে মধুপুরের, যা সারা বাংলাদেশে বিখ্যাত। কি সেটি? জলডুবি আনারস। নিশ্চয়ই আপনারা খেয়েছেন, না সবাই খেয়েছেন তো আপনারা আনারস। এখন প্রিয় ভাই বোনেরা, এই আনারসের সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যখন টেলিভিশনে দেখি, বিভিন্ন দেখি, বিদেশে আমরা দেখি বহু ফল ফ্রুটের কারখানা, তাদের সে সকল ফল ফ্রুট বিভিন্ন দেশে তারা রপ্তানি করে। এই যে মধুপুরের যে জলডুবি আনারস, অত্যন্ত সুস্বাদু আনারস। পৃথিবীতে যতগুলো আনারস বিভিন্ন দেশের আছে, তার মধ্যে মধুপুরের আনারস অন্যতম সুস্বাদু আনারস। আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য। বহু মানুষ এই পেশার সাথে সংযুক্ত, এই মানুষগুলোকে আমাদের সহযোগিতা করতে হবে। এই আনারস চাষের সাথে যারা সংযুক্ত, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। একই সাথে বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা যারা উদ্যোগ গ্রহণ করতে চান, তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে তারা হিমাগার তৈরি করতে পারেন। যেই হিমাগারে আমরা মৌসুমের বাইরের সময় আমরা এই আনারসকে হিমাগারে রাখতে পারবো, যাতে যে সময় উৎপাদন হয় না, সেই সময় যাতে মানুষ এই আনারসের স্বাদ গ্রহণ করতে পারে। আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যেন সেই আনারস আমরা বিদেশে রফতানি করতে পারি। আমরা যদি আমাদের পাটজাত দ্রব্য বিদেশে রফতানি করতে পারি, আমরা যদি আমাদের শাড়ি বিদেশে রফতানি করতে পারি, তাহলে কেন আমরা মধুপুরের আনারস বিদেশে রফতানি করতে পারবো না? শুধু প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা, এবং উদ্যোগ কে গ্রহণ করতে পারবে? একমাত্র সেই সরকারি উদ্যোগ গ্রহণ করতে পারবে যেই সরকারটি জনগণের সরকার হবে, যেই সরকারকে জনগণ ক্ষমতায় বসাবে। একমাত্র সেই সরকারের মাধ্যমেই সম্ভব এই রকম উদ্যোগ গ্রহণ করা। প্রিয় ভাই বোনেরা, এবার আমি আপনাদের আরেকটি গোপালপুরের মানুষের সামনে আমি আরেকটি সম্ভাবনার কথা বলতে চাই, যেই সম্ভাবনার দ্বার এই গোপালপুরের মানুষ উন্মোচন করেছেন। কিন্তু আমি চাই এটিকে আরো বড়ভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরতে, সারা বিশ্বের আনাচে কানাচে পাঠাতে। আমার সামনে অনেকেই বসে আছেন, মাথায় টুপি দিয়ে বসে আছেন আপনারা অনেকেই, এখানে আমি দেখতে পাচ্ছি। গোপালপুরের একটি বিখ্যাত প্রোডাক্ট, টুপি তৈরি করেন। ঘরে ঘরে ছোট 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 টুপির কারখানা আছে। এই টুপি কিন্তু আমরা যারা ওমরা করতে যাই, বাংলাদেশের মানুষ যারা হজ করতে যায়, মক্কা মদিনায় যখন আমরা যাই, এই গোপালপুরের টুপি কিন্তু আমরা আমাদের স্বজনদের জন্য কিনে নিয়ে আসি। ঠিক না কথাটা? গোপালপুরের টুপি এই দেশ থেকে এক্সপোর্ট হয়, রপ্তানি হয়। আবার আমাদের ভাই বোনেরা যারা যান, মা বোনেরা যারা যান হজ ওমরা করতে, তারা আসার সময় স্বজনদের জন্য টুপি নিয়ে আসেন। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের এই টুপি শিল্পকে বিশ্বের, শুধু মক্কা মদিনায়, বিশ্বের আনাচে কানাচে বহু মানুষ আছে, বাংলাদেশি মানুষ বলেন, মুসলমান মানুষ বলেন, সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমরা চাই সেই উদ্যোগ গ্রহণ করতে, যে গোপালপুরের টুপি, এই বিখ্যাত টুপি শুধুমাত্র মক্কা বা মদিনায় থাকবে না, মক্কা মদিনার সাথে সাথে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই। এই পেশার সাথে বহু মানুষ যুক্ত আছেন। আমরা চাই সেই মানুষগুলোকে সহযোগিতা করতে, যাতে করে তারা এই শিল্পকে আরো অনেক বড় আকার দিতে পারেন। এই শিল্পের মাধ্যমে যাতে মানুষের কর্মসংস্থান হয়, সেই উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই, সেই মানুষগুলোকে আমরা সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা,
এবার আসুন আরেকটি সম্ভাবনা, গোপালপুর বা টাঙ্গাইল জেলা আমি যতটুকু দেখেছি একটির পর একটি সম্ভাবনা আছে, একটির পর একটি সম্ভাবনা। এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগানো যায়, গোপালপুরের ঘরে ঘরে সচ্ছলতা ফিরে আসবে, প্রতিটি মানুষের ঘরে সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু ভাই বোনেরা, সেই সম্ভাবনাকে একমাত্র সহযোগিতা করতে পারে, কাজে লাগাতে পারে, যাই কথাটি বারে বারে বলছি, শহীদ জিয়ার সেই উৎপাদনের রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি, অর্থাৎ আপনাদের সমর্থিত সেই জনগণের সরকার যদি আপনারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তাহলেই আমরা একমাত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যেই সম্ভাবনার মাধ্যমে শুধু রাজনৈতিক মুক্তি নয়, আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পর্যন্ত অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের অনেকের ঘরে ছোট্ট একটি প্রজেক্ট আছে, কারোটা ছোট, কারোটা একটু মাঝারি, কারোটা একটু বড়। কি সেই প্রজেক্ট? গরু মোটা তাজাকরণ প্রজেক্ট। অনেকেই এর সাথে যুক্ত আছেন, বহু তরুণ যুবকরা এর সাথে যুক্ত আছেন। প্রিয় ভাই বোনেরা, এই যে এই যে ছোট ছোট খামার, এই খামারগুলোকে শুধু গোপালপুর বা শুধু টাঙ্গাইলে সীমাবদ্ধ রাখতে চাই না, এইগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এই খামারকে। এই মোটা তাজাকরণ খামার থেকে প্রতি বছর প্রতি বছর আমরা দেখেছি কোরবানি ঈদের সময় বহু কোরবানির গরু সরবরাহ করা হয় এখান থেকে। প্রিয় ভাই বোনেরা, তারপরেও বাংলাদেশের বাইরে থেকে অনেক গরু আসে প্রতিদিনের খাদ্যের চাহিদা মেটানোর জন্য, একইভাবে কোরবানি ঈদের সময়। কিন্তু আজকে আজকে যদি আমরা বাংলাদেশে জনগণের একটি সরকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই যে গো খামার, গরু মোটা তাজাকরণের খামার, আমরা বাংলাদেশের গ্রামে গ্রামে এই প্রজেক্ট বা এই খামার তৈরি করতে সক্ষম হব, যেখানে ঘরের মা বোনেরা অবদান রাখতে পারবেন কর্মসংস্থানের মাধ্যমে, যেখানে এলাকার তরুণ যুবকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে, এবং একই সাথে দেশের মানুষের গোশতের চাহিদা যেমন মেটানো সম্ভব হবে, আমরা যদি সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করতে পারি প্রিয় ভাই বোনেরা, তাহলে বাংলাদেশের গরুর গোশতকে আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব, বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি এতক্ষণ যে সম্ভাবনার কথাগুলো বললাম, এগুলো কিন্তু কোনো কল্পনা নয়। এখানে উপস্থিত মানুষ, আমি যেই সম্ভাবনার কথাগুলো বলেছি, কেউ না কেউ আছেন যারা কোনো না কোনো একটি সম্ভাবনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। কাজেই যা আমি বলেছি বাস্তবে তা বর্তমান আছে। প্রয়োজন শুধু এই বিষয়গুলো সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। কারণ লক্ষ্য একটি, আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং সেই পরবর্তী পদক্ষেপটি কি? সেই পরবর্তী পদক্ষেপটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের 80% মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন যে বাংলাদেশের গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের গ্রামের মানুষ
সেটি গ্রাম হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, অর্থাৎ গ্রামের মানুষ যদি সচ্ছল হয় তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে সক্ষম। এবং সেজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতির অন্যতম মূল লক্ষ্য ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে আমি একটি কথা তুলে ধরতে চাই। আগামী দিনে যে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 17 বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম, তার আংশিক অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। এবং সে কারণেই আজকে 8,000 কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। এবং সে কারণেই এত দূর থেকেও আমি চেষ্টা করছি বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাকে কাজে লাগালে, যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, আজ আমি গোপালপুর বলেন, মধুপুর বলেন বা সামগ্রিক টাঙ্গাইল জেলা বলেন, সেই জেলার কিছু সম্ভাবনার কথা বলেছি। বাংলাদেশের প্রতিটি জেলায় এইরকম সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাগুলোকে কাজে লাগালে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ আপনাদের সহযোগিতায় যেমন ভাবে আমরা স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি, আসুন আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই সম্ভাবনার দ্বারগুলোকে উন্মোচন করব, যাতে করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব হয়। তবে প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শেষ করার আগে একটি কথা এখানে উল্লেখ করতে চাই। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের বীজ ভাঙা জবাব তারা দিবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে বিএনপি আজও এত অত্যাচার নির্যাতনের মধ্যে টিকে আছে। আজ আবারও যদি আপনাদের সাহায্য সমর্থন অব্যাহত থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেই বাংলাদেশের মানুষ একাধারে যেমন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের
অর্থনৈতিক মুক্তি অর্জনের সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আসুন আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে আমরা আজকে এখানে জনসভা শেষ করি। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে শপথ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ দেশ নায়ক তারেক রহমান। আমরা টাঙ্গাইলবাসী আজকে বলতে চাই, আগামী নির্বাচনে টাঙ্গাইলের সকল আসনে বিএনপি বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।